সরকারি তেল নিয়ে তেলেস্মাতি শুরু হলো। সয়াবিন তেল এক লাফে লিটার প্রতি দাম বেড়েছে ৩৫ টাকা। পিছিয়ে নেই মসুর ডাল, কেজি প্রতি বেড়েছে ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। হ্যাঁ দর্শক, আমরা বলছি সারা দেশে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে দেয়া পণ্যের কথা। আগামীকাল বৃহস্পতিবার ২২শে মে থেকে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। নেওয়া হবে এই বাড়তি দাম। কেন ঈদুল আজহার আগে অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে তেল, ডাল ও চিনির দাম, তা নিয়ে জনমনে তৈরি হয়েছে সংশয়। এক মাস ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বুধবার ২১শে মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি। এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ১০০ টাকা লিটারে তেল বিক্রি করা হতো, সেটা এখন ১৩৫ টাকা। ডালের দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা ও চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়াও যে কোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাক সেলে, তবে সব ক্ষেত্রেই গুনতে হবে বাড়তি টাকা। টিসিবি জানিয়েছে, দেশব্যাপী প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে ওইসব পণ্য বিক্রি হবে। ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল থাকবে প্রতিটি ট্রাকে। ঈদুল আজহা উপলক্ষে এই কার্যক্রমের মাধ্যমে সারা দেশে প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি বিক্রি করা হবে। ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, ৬টি বিভাগীয় শহরে ১০টি করে, অবশিষ্ট ৫৬ জেলা শহরে ১০টি করে ট্রাক থাকবে। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম ২২শে মে থেকে শুরু হয়ে ৩রা জুন পর্যন্ত চলবে। ঈদুল আজহা ঘিরে আজ বুধবার থেকে অনলাইনে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারছেন। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারবেন। প্রতিবারের ন্যায় এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় ৭ দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে। আগামী ৭ জুন ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেল মন্ত্রণালয় জানায়, ঈদের আগে আন্তনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম জানান, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করার সকল ট্রেনের আসন ২টায় বিক্রি শুরু হবে। সর্বকালের সেরা ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন বা IFFHS। তাদের প্রকাশিত সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকায় রয়েছে চমকপ্রদ কিছু নাম। তাহলে চলুন জেনে নেই কারা আছেন এই তালিকায় আর কে আছে শীর্ষে। শীর্ষে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার জাদুকর লিওনেল মেসি। জি, মেসি এখন সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃত। তার অসাধারণ দক্ষতা, রেকর্ড গড়া গোল এবং ২০২২ সালের বিশ্বকাপ জয়ের কৃতিত্ব তাকে এই স্থান এনে দিয়েছে। কিন্তু চমকের ব্যাপার হলো, তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো সেরা ৩-ও জায়গা পায়নি। রোনালদো আছেন ৪র্থ স্থানে। ২ নম্বরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ৩টি বিশ্বকাপ জয়ী এই মহাতারকার নাম ফুটবলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা। ৩ নম্বরে রয়েছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, যিনি ১৯৮৬ সালের বিশ্বকাপে নিজের জাদু দেখিয়েছিলেন। তালিকার বাকি নামগুলো জানতে চান? ৫ নম্বরে আছে নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ, যিনি টোটাল ফুটবলের জনক হিসেবে পরিচিত। ৬ এবং ৭ নম্বরে আছেন ব্রাজিলের রোনালদো নাজারিও এবং ফ্রান্সের জিনেদিন জিদান। এরপর আছেন জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আর্জেন্টিনা ও স্পেনের আলফাদ্রো ডি স্টেফানো এবং ব্রাজিলের ম্যাজিশিয়ান রোনালদিনহো। এই তারকা তৈরি করতে IFFHS কয়েকটি হাইব্রিড পদ্ধতি ব্যবহার করেছেন। ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত এই সংস্থা বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে। তারা জানিয়েছে, এই র্যাঙ্কিং তৈরিতে ১০০ জন বিশেষজ্ঞের ভোটের ২৫% এবং
বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যমের অনলাইন ভোটের ৭৫% বিবেচনা করা হয়েছে। ফলে এই তালিকা শুধু বিশেষজ্ঞদের নয়, ফুটবল ভক্তদের মতামতেরও প্রতিফলন। তবে এই তালিকা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। অনেকে মনে করেছেন রোনালদোর 5টি ব্যালন ডি'র এবং অসংখ্য রেকর্ডস তাকে আরও উপরে রাখার দাবি রাখে। আবার মেসির ভক্তরা বলছেন তার খেলার ধরন এবং ধারাবাহিকতা তাকে সত্যি সর্বকালের সেরা করে তুলেছে। আমাদের চায়নাতে নতুন একটা সম্ভাবনা আমরা শুরু করতে যাচ্ছি রপ্তানির মাধ্যমে। একটা আমাদের ফসল, আপনারা জানেন যে এটা আমাদের প্রতি বছর আমাদের প্রচুর আম হয়ে থাকে এবং আমরা প্রায় ২৭ লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয় সারা দেশে বিভিন্ন প্রজাতির। এবং আমরা কিন্তু প্রচুর সিজনাল আম, আপনারা জানেন সকলেই। এই আমটা আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। ২২-২৩ অর্থ বছরে ৩,১০০ মেট্রিক টন এবং গত বছর এটা একটু কম ছিল, ১,৩২১ মেট্রিক টন। আবার আমাদের উৎপাদন ছিল গত ২২-২৩ সনে অর্থ বছরে সেটা ২৭ লক্ষ মেট্রিক টন এবং গত বছর ছিল যেটা ২৪,৫০,০০০ মেট্রিক টন। তো এই যে আমরা এত ২৪ বা ২৫ লক্ষ মেট্রিক টন অন অ্যাভারেজ আমরা আম পাই, আর আমাদের বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম ১ থেকে ৩,০০০ মেট্রিক টন। তো আমরা চাচ্ছি যে সারা পৃথিবীতে আমের ডিমান্ড রয়েছে এবং আপনারা জানেন আমাদের বাংলাদেশের যে আম অত্যন্ত সুস্বাদু এবং এটা সারা পৃথিবীতে এটার যথেষ্ট চাহিদা রয়েছে। তো সেটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করছি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্যার যখন চায়নাতে গিয়েছেন, আগে থেকে প্রাথমিক আলোচনা চলছিল, কিন্তু এটা অনেকটা গতি পেয়েছে এবং স্যারের নির্দেশনায় এখন আমরা যে কার্যক্রমটা হাতে নিয়েছি, ২৮শে মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো আম যাবে। এটা অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস ৫০ মেট্রিক টন, বাট এটা হচ্ছে শুরুতে এটা একটা যাবে। আমাদের যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, চায়না সরকারের সাথে আমাদের বিভিন্ন প্রভিন্সের গভর্নমেন্টের সাথে কার্যক্রম চলছে। আমাদের চায়নার যে স্থানীয় যিনি আমাদের অ্যাম্বাসেডর রয়েছেন তারও সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তো আমরা যেটা চাচ্ছি যে এটার আস্তে আস্তে এটাকে কীভাবে বাড়ানো যায় এবং সেটা ব্যাপক একটা ডিমান্ড হয়তো সম্ভব রয়েছে। এবং যেসব এছাড়াও অন্যান্য যেই দেশগুলোতে আমের যেই সরবরাহ হয়, আমাদের দেশ থেকে রপ্তানি হয়, সেই সব দেশগুলোর রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায় এবং নতুন নতুন বাজার কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে আমরা কার্যক্রম বিভিন্নভাবে হাতে নিয়েছি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং আমাদের বিভিন্ন উদ্যোগ রয়েছে। এছাড়া আমরা চায়নাতে আমের পাশাপাশি কাঁঠালেরও আমরা প্রক্রিয়া করার জন্য নিয়েছি, সেটা এখন প্রাথমিক রয়েছে, সেটা নিয়ে আমরা কাজ করছি। আর যেটা হচ্ছে যে অ্যাগ্রো প্রসেসিংয়ের মধ্যে এইসব ফ্রুটসগুলোকে, আমাদের যে সিজনাল ফ্রুটসগুলো রয়েছে সেগুলোতে আমরা চাচ্ছি যে কীভাবে এটাকে ভ্যালু অ্যাড করা যায় এবং অন্যান্য প্রসেস করে অল্টারনেটিভ মার্কেটে এবং বিভিন্নভাবে যেন সারা বছরে ক্যান হোক বা অন্য কোনোভাবে সেগুলো সংরক্ষণ করে আমরা কীভাবে বিক্রি করতে পারি। টিএনজেড গ্রুপের ৮টি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও সুবিধা পরিশোধের জন্য গ্রুপের সম্পদ বিক্রি করা হবে। গত ১১ দিন ধরে টিএনজেড গ্রুপের শত শত শ্রমিক বকেয়া বেতন, ভাতা এবং ঈদ বোনাসের দাবিতে শ্রম ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করে আসছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আশুলিয়ার চেইন অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরাও। মঙ্গলবার দুপুরে শ্রমিকরা শ্রম ভবন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে মার্চ টু যমুনা কর্মসূচি শুরু করেন, কিন্তু কাকরাইল মসজিদের কাছে পুলিশ তাদের আটকে দেয়। শ্রমিকরা রাস্তায় বসে পড়েন এবং দিনভর বিক্ষোভ চালিয়ে যান, কিন্তু এই আন্দোলনের ফল এসেছে। রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছে। টিএনজেড গ্রুপের ওয়াশিং প্ল্যান্ট এবং মহাখালীর ডিওএইচএসে মালিকের বাড়ি বিক্রি করে আগামী ৭ কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধ করা হবে। এই সিদ্ধান্তে সব পক্ষের ঐকমত্য হওয়ায় শ্রমিক নেতারা শ্রমভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করবেন। এদিকে টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া গ্রুপের পরিচালকদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টিএনজেডের ফিন্যান্স ডিরেক্টর বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত সরকারের হেফাজতে থাকবেন। বিগত সরকারের সময় আসলে একটা বড় সারের ক্রাইসিস শুরু হয়ে গেছিল, বিশেষ করে ডলার সংকটের কারণে। আমরা যেটা আপনারা জানেন যে তখন ডলারের একটা বড় রকমের সমস্যা ছিল এবং আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের অর্থ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট সকলকে। আমাদের এই সারের বিষয়টাকে বিশেষ বিবেচনায় নিয়ে তখন কিন্তু আমাদেরকে ডলারের সংকটের মধ্যে কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে ডলার সরবরাহ করা হয়েছিল। অনেক দেশ কিন্তু ৪-৫টা দেশে তাদের যে অর্ডারগুলো ছিল সেগুলো বাদ হয়ে গেছিলো পরপর এবং আমরা সারের একটা ক্রাইসিসে পড়ার সম্ভাবনায় ছিলাম।
তো আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় এটা কিন্তু আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। হয়তো সামান্য কিছু সারের বিষয় ছিল যেটা আপনাদের এখানে সেখানে আপনারা দেখে থাকবেন, আপনারা দেখেছেন, আপনার পত্রিকা এসছে, কিন্তু সেগুলো মূলত ব্যবস্থাপনা এবং ইন্টারনাল যে ট্রান্সপোর্টেশন এইসব বিষয়গুলো নিয়ে মূলত ছিল, কিন্তু সারের কিন্তু প্রকৃত অর্থে কোনো ক্রাইসিস তখন ছিল না, যদি এত প্রতিকূলতা ছিল। সেটাই সরকারের একটা, আমি বলবো যে বড় একটা সার্থকতা, যে আমরা এত প্রতিকূলতার মধ্যেও এই সার ব্যবস্থাপনাটা মোটামুটিভাবে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। আর গত বছরের আগে আমাদের আলু এবং পেঁয়াজের একটা বড় রকমের সংকট বা কম ফসল হওয়ার কারণে আলু এবং পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, এবং এক পর্যায়ে কিন্তু আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যেটা কৃষি মন্ত্রণালয় থেকে আমরা ওএমএস আমরা প্রথমবারের মতো বাংলাদেশে আমরা করেছিলাম, সবজি বিক্রি করছিলাম ট্রাকে, 50টা ট্রাকে করে আমরা দেশের বিভিন্ন জায়গায় 3টা জেলা শহরে, মেট্রোপলিটন শহরে আমরা সেটা করেছি। ব্যাপক উৎপাদন হয়েছে, এবং আমাদের এবার শাকসবজি, আবার জানেন যে স্মরণকালে আমার মনে হয় যে এবার রমজানে প্লাস অন্যান্য সময়ে শাকসবজির যেই দাম ছিল বাজারে, সেটা সবচেয়ে সহনীয় এবং খুব কম দাম ছিল। এটার একটা নেগেটিভ ইফেক্ট আমরা দেখেছি, যেটা নিয়ে আমরা কাজ করছি, যে উৎপাদন বেশি হওয়ার কারণে অনেক সময় আমাদের কৃষক ভাইরা অনেক সময় মূল্যটা সেভাবে পান নাই, এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল। সামনে সেটাকে কীভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, ভোক্তাদের যাতে আমরা সহনীয় মূল্যে আমরা ফসল সরবরাহ করা যায়, এবং আমাদের কৃষকরা যারা উৎপাদন করেন তাদের মধ্যে যেন একটা উৎপাদনের যে ব্যালেন্স সেটার জন্য হয়, সেটার জন্য আমরা কাজ করছি কৃষি মন্ত্রণালয় থেকে। আগামী 25 বছরের একটা দীর্ঘমেয়াদী একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। সেটা কীরকম হবে, আমরা প্রতি বছরে যে আমাদের ইয়ার টু ইয়ার ডেমোগ্রাফিক যে প্রজেকশন, জনসংখ্যার যে বৃদ্ধির যে প্রজেকশন, সেটা আমরা নির্ধারণ করব, এবং নির্ধারণ করে বেসিক ফুডের জন্য আমাদের কী ধরনের নিট অ্যান্ড ডিমান্ড থাকবে সেটা আমরা ওখান থেকে বের করব। তারপর যেটা হচ্ছে শুধু আমাদের হিউম্যান কনজামশন নয়, নন হিউম্যান কনজামশন, পোলট্রি, ফিশারিজ, লাইভস্টকস এবং আদার যে ইভেন বনের যে পশু পাখি বা অন্যান্য যা, তাদেরও কিন্তু আসলে আমাদের উৎপাদিত ফসল থেকে তাদের খাবারটা হয়। সেগুলোকে ক্যালকুলেশন করে আমাদের ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্ট্রি তাদের পার্টটা তারা করবেন। কৃষি মন্ত্রণালয়ের অংশটাতে আমরা আমাদের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের কী পরিমাণ চাহিদা থাকবে সেটা নির্ধারণ করা হবে। যে আধুনিক প্রযুক্তির কীভাবে সংমিশ্রণ করে, এবং আমাদের ইয়াং যারা জেনারেশন রয়েছে তাদেরকে কৃষিতে কীভাবে আমরা আরও সংশ্লিষ্ট করতে পারি এবং আগ্রহী করতে পারি, এবং মহিলা যারা আমাদের রয়েছেন, কিষানি অথবা শিক্ষিত যারা নারী রয়েছেন, তাদেরকে আমরা কীভাবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে, কৃষি সেক্টরে উৎসাহিত করতে পারি, সেটা নিয়ে কাজ করার জন্য। ওটার জন্য একটা যেটা আমাদের একটা সিদ্ধান্ত এসছে, আমরা একটা অ্যাপস ডেভেলপ করে, সেটা হচ্ছে আমব্রেলা MIS সিস্টেম ডেভেলপ করে, বিভিন্ন রকমের টেকনোলজি ইউজ করে কৃষি কীভাবে আরও আধুনিক এবং আরও বেশি প্রোডাক্টিভ করা যায়, সেটা যেন ব্যবসার সাথে লিঙ্কড হয়, সেরকমভাবে কাজ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি কৃষি মন্ত্রণালয় থেকে। আমি ক্ষুরধার চলি দুর্বার, বুকে দেশ প্রেম জলে আমার। আমি জোয়ান চির আগুয়ান, চলি সাহসে সিনা টান টান। আমি শশী তার ভাই বন্ধু আর অত্যাচারীর জম। দেশের তরে জীবন মাঝি যত আছে তো। আমি সৈনিক চিরনির্ঘাত, আমি বাংলার সন্তান, বুক চিতিয়ে হুঙ্কারে গাই বাংলাদেশের গান। সৈনিক চিরনির্ভীক, আমি বাংলার সন্তান, বুক চিতিয়ে হুঙ্কারে গাই বাংলাদেশের গান। আমার শক্তি বাংলার মাটি, আমার মানুষ, আমার জানি। বিশ্বের বুকে চিৎকারে বলি আমি বাংলার সেনাবাহিনী। দেশের ডাকে প্রস্তুত সদাই, মৃত্যুকে করি আলিঙ্গন। এই বাংলার সীমানা জুড়ে আছি জাগ্রত প্রতিটি ক্ষণ। আমি সৈনিক চিরনির্ভীক, আমি বাংলার
কথিত অবৈধ কার্যকলাপে নিয়োজিত এই ইসির পুনর্গঠন এবং ইসি সহ বাংলাদেশের যাবতীয় প্রতিষ্ঠানগুলোতে মেসেজ দেওয়ার জন্য কোন প্রকারের কোন অনৈতিক কার্যক্রম এই জাতি, এই সূর্য সন্তানরা আর মেনে নেবে না। আমরা পরপর 5 বার চ্যাম্পিয়ন হয়েছে কিনা, আমরা বিদ্যুতের পিলার দেখেছি কিনা, এখন তাদের মুখ ভরা প্রস্রাব। সো এই জাতি আর এই ধরনের নিকৃষ্ট জিনিস দেখতে চাই না। আমরা জীবন দেই, আমরা জীবন দেই না, আমরা জীবন সাজাই। সো 24-এ আমরা দাঁড়িয়েছি জীবন সাজানোর জন্য, কারো মুখাপেক্ষি হওয়ার জন্য নয়। সো আমরা যেহেতু রাজপথে দাঁড়িয়েছি, আমরা যেহেতু মুখ খুলেছি, আমরা যেহেতু জনতার কাতারে জনতার চাহিদা নিয়ে এখানে এসেছি, আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমাদের শরীরে এবং মনে ক্ষত বহন করতেছি কিনা, আমাদের প্রত্যেকের মনে ক্ষত। কিসের ক্ষত? আপনারা একাধিকবার ক্ষমতায় এসে এই জাতিকে যা দিয়েছেন, আমরা আপনাদের উপরে যথেষ্ট সন্তুষ্ট। সো একটু সিনিয়র সিটিজেন হিসাবে, এক্সপায়ারি হিসাবে যাত্রীর আসনে বসে দেখেন আমরা কি করি। সো বিগত সময়ে আমরা যেটা দেখেছি, এই জাতিকে আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের মস্তিষ্ক বিকৃত না হলে আমরা ওই ঘটনার পুনর্বিবেচনায় কখনোই মেনে নিতে পারবো না। সো আমাদের সামনে শুধুমাত্র সংগ্রাম এবং আন্দোলন। কতক্ষণ পর্যন্ত? আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাতে পারবো। আমাদের লক্ষ্যগুলো খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা কোনো পেছানো কথা পছন্দ করি না, যে পরপর 2 বার কিংবা টানা 2 বার, এগুলো নয়। স্পষ্ট কথা, আপনাকে 10 বছরের বেশি সার্ভিস দেওয়ার জন্য এই জাতি কোনো পজিশনেই আমরা চাইবো না। কারণ কারো মেধা কারো চেয়ে যদি খুব বেশি কম হয়, অতটা ডিফারেন্স করে না। আপনি আমাদের পাশের চেয়ারে বসে পরামর্শ দিতে পারেন, বাট আপনাকে আমরা ওই সুযোগ আর দেওয়া হবে না যে আপনি 16 বছর জেগে বসে আমাদের উপরে নির্যাতন করবেন। আর কোন ফ্যাসিস্টকে বাংলাদেশে দ্বিতীয়বার ফিরে আসতে হলে একটাই উপায় আছে, দ্বিতীয়বার জন্ম নিতে হবে, যেটা ইম্পসিবল। আপনি সিদ্ধান্ত নেন, আপনি আবার জন্ম নেবেন নাকি আপনি আপনার পাপের জন্য, পাপ মোচনের জন্য সরি বলবেন। আদারওয়াইজ এই জাতি যাকে ফিরে দিয়েছি তার চেহারা, অথবা যারা একই পথে চলার জন্য, পদাঙ্ক অনুসরণ করার জন্য মুখিয়ে আছেন, তাদের চেহারা আমরা দ্বিতীয়বার দেখতে চাই না, ইনশাআল্লাহ চাইবো না। আমরা মরি নাই, আমরা মরার জন্য প্রস্তুত আছি। আমাদের নেক্সট জেনারেশন প্রস্তুত আছে পরবর্তীতেও তারা মরার জন্য। আপনারা আমাদেরকে মারেন, আপনারা আমাদেরকে ধ্বংস করেন, ট্রাই করে দেখেন পারেন কিনা। ইনশাআল্লাহ আমরা আল্লাহর হস্তে, আল্লাহর উপরে নির্ভর করে এই জাতির, এই দেশের সমস্ত জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ইনশাআল্লাহ রাজপথে দাঁড়াবো, দাঁড়িয়েছি, ভবিষ্যতেও দাঁড়াবো। কোনো প্রকারের আশঙ্কা বা চিন্তা আমরা রাখি না। সো আপনারা যখন হাউসে সিদ্ধান্ত নেন, কোথায় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, রিসেন্টলি কি ঘটছে, 24-কে আমার মনে হয় আপনাদের 24 ঘরের মধ্যে লিখে রাখা উচিত। আপনার বসার টেবিলের সামনে 24 শব্দটা লিখে রাখা উচিত। এটা আমার তরফ থেকে পরামর্শ। সো আপনি এতদিনের চেষ্টায় 16 বছরের প্রেসারে যেহেতু আপনি প্রস্তাব করে দিয়েছেন, আপনি আপনার কাপড় ঠিক করেন, আপনি সামনের দিকে আগানোর চেষ্টা করবেন না। এটা আপনাকে সিনিয়র সিটিজেন হিসেবে আপনাকে আমি অবসরে যেতে বলতেছি। ভালো চিন্তা থাকলে আপনাদের মধ্যে বাছাইকৃত যদি কেউ সাধারণ চিন্তা করতে পারে, জনগণের চিন্তা করতে পারে, তাদেরকে সামনে দেন, আমরা ওয়েলকাম জানাবো। সকল প্রকারের ভালো পরামর্শ, সকল প্রকারের সুচিন্তার সংস্কারের জন্য আমরা আছি। সো আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা থাকেন, আমরাও থাকি, জনগণের সামনে স্পষ্ট কথা বলেন, কোনো প্রকার অস্পষ্টতা না রেখে। দেখেন জনগণ কাকে গ্রহণ করে, দেখেন জনগণ কিভাবে গ্রহণ করে। সো বিগত সময় আমরা ফেরত যেতে চাই না, এটাই আমাদের শেষ মেসেজ। আমরা সামনে যাব, ভালোর দিকে যাব। আমরা দেখতে পাচ্ছি একটি বড় রাজনৈতিক দলের দাবির মুখে সরকার নতুন পরিচয় দিয়ে নীতিনৈতিকতা পরিপন্থী ভাবে সাবেক শহীদ সরকার শেখ হাসিনা নীতিতে বর্তমান ইসি নিয়োগ দিয়েছে। এই নিয়োগ আমরা মানি না। এই নীতিতে যে সমস্ত আইন কানুনের মাধ্যমে যে সমস্ত কাজকর্ম করাবেন, তাকে আমরা বৈধ মনে করি না। একটার পর একটা সিদ্ধান্ত গ্রহণ করছেন, যা 18 কোটি মানুষের
যে দাবি দেওয়া যে আকাঙ্ক্ষা তা পূরণ করছে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তাই চাই এই ইসিকে বাতিল করে দিয়ে নতুন ইসি কমিশনার, যে নতুন কমিশনারের যে নীতি নৈতিকতা তৈরি করেছেন, নিয়ম কানুন তৈরি করেছেন, তার ভিত্তিতে নতুন ভাবে, নতুন করে, নতুন নিয়মে, নতুন ভাবে ইসি নিয়োগ করা হোক। আমরা দেখতে পাচ্ছেন আজকে কিছু নেতারা উল্টাপাল্টা কথা বলেন, যে সমস্ত ভাষা রাজনৈতিক ভাষা নয়, সেই সমস্ত ভাষা উচ্চারণ করতে কষ্ট হয়। তারা বলে এনসিপি কে কি পানি দিয়ে নাকি ভাসাই দেবেন। আমরা 18-16 বছর যাবৎ যেই সরকার জগদ্দল পথের মতো সেই কাজে দেশ চালিয়েছিল, সেই সরকারকে যখন ভাসাতে ব্যর্থ হয়েছিল, তখন বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাকে পালাতে বাধ্য করেছিল। যারা আন্দোলন করে একটি শহীদ সরকারকে পালাতে বাধ্য করেছে, তারা কি কাউকে ভয় করতে পারে? কারণ কথায় কি তারা নত হয়ে যাবে? তারা দুর্বল হয়ে যাবে? প্রিয় ভাই আমার, প্রয়োজন হলে আবার আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দিব, তারপরেও আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না। প্রিয় ভাই আমার, যদি আমরা বলতে চাই এই ইসি নয়, যে কোনো ইসি হোক, তারা ভালোভাবে পারফর্ম করতে পারবেন কিনা সেটা আমাদের টেস্ট করতে হবে। টেস্ট কেস হিসাবে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আমরা জানাচ্ছি। সেই নির্বাচন যদি তারা সফলভাবে করতে পারেন, তাহলে বুঝবো তারা সক্ষম। কিন্তু একটা অক্ষম, বিচার বিবেচনা ছাড়াই, পরীক্ষা ছাড়াই তাকে আমরা যে একটা ইলেকশন, জাতীয় নির্বাচন, তার দায়িত্ব দিব, সেই দায়িত্ব পালন করতে যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। আমারই তো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন জানে আমি জুলাইয়ের বীর মুক্তিযুদ্ধে, স্বয়ং আল্লাহ জানে, আল্লাহর ফেরেশতারা জানে, লক্ষ কোটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি এই যে গাছের পাতা, হ্যাঁ ছিললাম না, গাছের পাতা, এই আকাশের পাখি, হ্যাঁ, এই যে বিলের মাছ, নদীর যত প্রাণী আছে, সামুদ্রিক প্রাণী, এমনকি তিমিরা পর্যন্ত আমার 32 ভাঙার সময় তিমি, এই যে আটলান্টিক সাগরের নিচে তিমিরা পর্যন্ত মিছিল করছে আমার নামে। আমাকে যে খান সাহেব এগিয়ে চলো 32 ভাঙ্গো তিমিরা, মাছেরা মিছিল করছে আমাকে নিয়ে। 32 যখন ভাঙি না, 32 ভাঙতে তো পুরোটা পারি নাই। যেদিনকে পুরোটা ভাঙতে পারবো সেদিনকে মরিও শান্তি পাবো। এখন পুরোটা ভাঙতে পারি নাই, আমার ভিতরে খুব আফসোস। আমি ভাঙতে চাই ডক্টর ইউনূসও যদি এই নির্বাচন না দিয়া, সে যদি এই ইনিয়ে বিনিয়ে ঢং করে এই 2 বছরের অধিক থাকতে চায়, তাহলে তার যমুনা ভাঙ্গে চুরমার করে দেবো আমার, যদি আল্লাহ বাঁচা রাখে। ঘোড়ার ডিমের ইউনূসের চামচামি করার জন্য জুলাইয়ে যুদ্ধ করে নাই, ইউনূস কিন্তু যুদ্ধ করে নাই সশরীরে, করছে খান এম এ সিদ্দিক। সুতরাং এই গণতন্ত্র রাষ্ট্রে স্বৈরতন্ত্র তারা তত্ত্বাবধায়ক নাম দিয়া বছরের পর বছর থাকবে কি? এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী গভর্নমেন্ট। আরে এখন আমরা জুলাইয়ের না খাইয়া মরি, আর এরা বিভিন্ন ধান্দায় খাইতেছে। এই জন্য আমার কথা হলো 32 ভাঙ্গে আমি ক্ষান্ত না। ডক্টর ইউনূস যদি 2 বছরের বেশি থাকে, আমি হাতুড়ি ব্যাটালি নিয়ে যমুনাও ভাঙবো ইনশাল্লাহ। প্রথমত আজকে কেন আমরা এখানে, আমরা এনসিপি কেন এখানে? এনসিপির একদল তরুণ যারা এনসিপি তৈরি করেছে, তাদের পাশে আমার মতো একজন জ্যেষ্ঠ মহিলাও এসে দাঁড়িয়েছে। আমি কে? আমি হচ্ছি সেই সমস্ত তরুণের একজন মা, যে তরুণরা জুলাই নেমে গিয়েছিল ফ্যাসিস্ট মুক্ত করার জন্য দেশকে। তার চেয়েও বড় কথা, বৈষম্য দূর করার জন্য। সেই বৈষম্য দূর করতে গিয়ে আমরা আমাদের অনেক সন্তান হারিয়েছি। আমাদের এখানে যে সমস্ত বড় বড় রাজনৈতিক দলগুলো আছেন, তারা কি একবারও সেই মায়ের কথা চিন্তা করেন যে মা তার সন্তানটা হারিয়েছে? সেই সন্তান দেশটাকে কোন অবস্থায় দেখার জন্য জীবনটা দিয়েছিল, সেটা কি ধারণ করেন? আমার মনে হয় না ধারণ করেন। করলে তারা এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ করতে পারতেন না। তাদের যে সন্তানগুলো আমরা হারিয়েছি, তারা যে বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিল, একটা দেশ চেয়েছিল, সেই দেশটা তৈরি করার জন্য ন্যূনতম চেষ্টা করতেন। আমি একটু ছোট উদাহরণ দেই। আমি একজন অরাজনৈতিক পেশাজীবী মানুষ ছিলাম। আমি কেন আজকে রাজনৈতিক দলে?
আমি বলবো বড় বড় দলগুলোর ব্যর্থতা আমাকে রাজনীতির মাঠে টেনে এনেছে এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো, তাদের বল বৃদ্ধি করার জন্য। আমরা আজকে নির্বাচন কমিশনের সামনে একত্র হয়েছি। আমরা খুব অবাক বিস্ময়ে খেয়াল করেছি যে নির্বাচন কমিশন যে স্বপ্ন নিয়ে আমরা দেখেছিলাম, যে স্বপ্নকে ধারণ করেছিলাম যেরকম হবে নির্বাচন কমিশন, আমরা তার ছিটে ফোটাও পাচ্ছি না। বরং একটি বড় দলের ক্রাইটেরিয়া, তাদের চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য তারা তাদের সর্বশক্তি নিয়োগ করছেন। আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই। এই দেশটা পরিবর্তন করতে এই যে ছেলেরা মাঠে নেমে এসেছে এনসিপির তরফ থেকে, যে মানুষগুলো এনসিপির তরফ থেকে মাঠে নেমে এসেছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে, মিডিয়াকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা চাচ্ছি একটা সমাজ তৈরি হবে, আমাদের দেশটা তৈরি হবে এমন ভাবে যেখানে নির্বাচন ব্যবস্থার পরে প্রতিবার যে সরকারটা আসবে সেই সরকারের ফ্যাসিস্ট তৈরি হওয়ার কোনো রাস্তা থাকবে না। কিন্তু আমরা দিনের পর দিন দেখছি, আমরা হতাশ হচ্ছি যে সেই রাস্তাটা তৈরি করার জন্য কিছু আমলা, কিছু কামলা এই সমস্ত কাজ কারবার করছেন। আপনারা যদি নিজেদেরকে কামলা হিসাবে রাখতে চান, আপনারা যদি বড় বড় দলের পা চাটাগিরি করতে চান, আপনারা পা চাটুন গিয়ে অন্তত দল সরকারের বড় বড় পদগুলো ছেড়ে দিন, মানুষকে কাজ করার সুযোগ দিন, দেশটা সুন্দরভাবে গড়ে ওঠার সুযোগ দিন। অনেক ক্ষোভ আপনাদের দিকে, এই সমস্ত ছেলেরা ক্ষোভ থেকে এই 8-9 মাস তারা অপেক্ষা করেছে, দেখেছে সরকারের উপরে অপেক্ষা করেছে, তারপরে তারা গিয়ে যমুনা ঘেরাও করে তাদেরকে আদায় করতে হয়েছে একটা ফ্যাসিস্ট দল, যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা পূরণ কিছুটা হয়েছে। আমরা দেখছি আর কতদূর কি করা হয়। আমরা আশা করি আর কোন আন্দোলন ওই ইস্যুতে করতে হবে না। জুলাই সনদ আমরা ঠিকঠাক মতো পাবো। হ্যাঁ, কারণ যদি এটা না হয় আলটিমেটলি এই যে আন্দোলন করেছে সেই সন্তানগুলাই ফাঁসির কাস্টে থাকবে, আমরা ফাঁসির কাস্টে থাকবো। যে মায়েরা সন্তানদেরকে এগিয়ে দিয়েছিলাম, যাও, আমরা আর সন্তানদের ফাঁসির কাস্টেও দেখতে চাই না, কিছু না। দেশটা আমার, দেশটা আপনার, এই দেশটা কোনো সুবিধাবাদীর না। সুবিধাবাদীরা এখন সরে দাঁড়ান, যথেষ্ট হয়েছে। দেশটাকে সুন্দর মতো করতে দিন, আমাদের ছেলেরা চাচ্ছে তাদেরকে কাজ করতে দিন। আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচারকে আমরা হটিয়েছি, সে একই পথে পা বাড়াচ্ছে কিছু সুবিধাবাদী দল, যারা বিগত 16 বছর কোনো শব্দ করতে পারেনি, কোনো হাঁটতে পারেনি, কথা বলতে পারেনি, তারা এখন আন্দোলনে দাবানো বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, এসব জনভোগান্তিকর আন্দোলন করে আপনি জনগণকে পাশে পাবেন না। ইতিমধ্যেই আপনাদের অবস্থান জনগণ জেনে গিয়েছে, নগরবাসী বুঝে গিয়েছে আপনারা নির্বাচিত হলে কি করবেন। আমরা বলতে চাই, ইশাক ভাই, আপনি পুরান ঢাকার সন্তান, আমাদের সন্তান, কৃতি সন্তান, কিন্তু আপনি যে পথে পা বাড়াচ্ছেন তা মোটেও সুবিধার নয়। আপনি বলতে চাচ্ছেন মেয়র হবেন, আপনি মেয়র হলে কি করবেন আমরা বুঝতে পেরেছি। এই 5 আগস্টের পরে আগে যেখানে ফুটপাতের দোকান ছিল 1টি, এখন সেখানে দোকান হয়েছে 2টি। আগে যে দোকান ছিল 5টি, এখন দোকান হয়েছে 10টি। কারণ এই 16 বছর যাবত আপনার নেতা কর্মীরা না খেয়ে বসে আছে, একদল খেয়ে গেছে, আরেকদল খাওয়ার অপেক্ষায় আছে। সুতরাং এই খাওয়া খাওয়ার জন্য আপনাদেরকে মেয়র বানাতে চাই না। আমরা বলতে চাই, আগে সংস্কার কার্যক্রম হবে, এই অথর্ব ইসি পুনর্গঠন হবে এবং সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। জনগণ ভোগান্তিতে রয়েছে, নাগরিক সুবিধা ব্যাহত হচ্ছে, কিন্তু আপনি সুবিধার দিকে লক্ষ্য না করে বরং প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনার যে নেতাকর্মী রয়েছে তারা চাঁদাবাজের মহড়া দিচ্ছে এবং জনগণের ভোগান্তি চরম পর্যায়ে নেমে এসেছে। আমরা এর নির্মূল চাই, আমরা এর প্রতিবাদ চাই। আমরা বলতে চাই, এই অথর্ব ইসি অনতিবিলম্বে পুনর্গঠন করতে হবে। যে ইসি বিগত 16 বছরের যাবৎ অথর্ব ভুয়া নির্বাচন কমিশনের দায়িত্বে ছিল, তাদের কোনো বিচার করতে পারে নাই এবং এই অথর্ব নির্বাচন অফিসারদেরকে কোন রকম ধরনের বরখাস্ত করতে পারে নাই। তাদের এই জয় পরবর্তী বাংলাদেশে তাদের থাকার কোনো দায়িত্ব নাই। আমরা বলতে চাই, নতুন দেশপ্রেমিক কর্মকর্তা থেকে দিয়ে এবং সকল দলের পরামর্শ ভিত্তিক একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করেছি, কিন্তু আমরা দেখতে চাই আমরা এই আওয়ামী লীগের
মেম্বার চেয়ারম্যান তারা এখন সর্বদা বহাল রয়েছে। সুতরাং এক দেশে দুই নিয়ম চলতে পারে না। যেখানে ব্যান করা হয়েছে আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগের দোষর যারা রয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে সমস্ত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে তাদের কোনো পদে বহাল রাখা যাবে না।